নমস্কার। অঙ্গনার অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের দেশ ভারতবর্ষ বৈদিক মুনি ঋষিদের দেশ, যে দেশে জন্মেছেন বহু আচার্যরা, যে দেশে জন্মেছেন বহু মহান ব্যক্তিত্বরা, মহান নায়কেরা, যাদের মধ্যে অন্যতম হচ্ছেন নরেন্দ্রনাথ দত্ত। হ্যাঁ, পরবর্তীতে যাকে আমরা স্বামী বিবেকানন্দ হিসেবে চিনতে পারি। আর এই মহান পুরুষদের মধ্যে প্রায় অনেকেই নারী ভাবনা নিয়ে নানা রকম আলোচনা করে গেছেন, নানা রকম তথ্য তুলে ধরেছেন আমাদের সামনে। স্বামীজির এই নারী ভাবনা নিয়ে আজকে আমরা এই অঙ্গনার অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানে আলোচনায় থাকব। এতক্ষণে তা হয়তো আপনারা বুঝে গেছেন। আমাদের স্বামীজি অর্থাৎ স্বামী বিবেকানন্দ, যাকে আমরা এই নামেই অভিহিত করে থাকি, তিনি কিন্তু নারীদের শিক্ষা, স্বাস্থ্য, গোটা বিষয়টা নিয়েই তিনি দৃষ্টিপাত করেছেন এবং বহু আন্দোলন করে গেছেন এই বিষয়টিকে কেন্দ্র করে। তিনি বুঝতে পেরেছিলেন একটি দেশের অগ্রগতি নির্ভর করে তার নারীদের উন্নতির উপর। আর সেই বিষয়গুলোকে নিয়েই আজকের আমাদের এই আলোচনা পর্ব, যাকে আমরা যুক্ত করতে পেরেছি আজকে আমাদের দূরদর্শনের পর্দায়। তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিদ্যালয়ের শিক্ষিকা মাননীয়া শান্তা ভৌমিক সেন। ম্যাডাম, স্বাগত আপনাকে। বেশ কিছুদিন পরে আপনাকে আবারও আমাদের সাথে পেয়েছি। সত্যি কথা বলতে অত্যন্ত সুবাগ্মী আপনি, ভীষণ ভালো লাগে প্রতিবার যখনই আপনি আসেন, আলোচনা করেন, এবং আজকেও আমরা ঋদ্ধ হব আপনার আলোচনায়, সে কথা বলতেই পারি। শুরুতে যে প্রশ্নটি আপনার কাছে, স্বামী বিবেকানন্দের নারী বিষয়ে ভাবনা, সেটি নিয়ে প্রথমে আমরা একটু শুনব। ধন্যবাদ শাওলি, ধন্যবাদ দূরদর্শন কর্তৃপক্ষকে এমন একটি সুন্দর বিষয় আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য, যার সূত্র ধরে আমি নিজেও ঋদ্ধ হব। স্বামী বিবেকানন্দ আমাদের দেশে এমন একজন ব্যক্তি, আমি পুরুষ বলবো না, নমস্য ব্যক্তি। আমাদের দেশে মেয়েদের উন্নয়নে অনেকেই কাজ করে গেছেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দও কাজ করে গেছেন। তো তারা প্রত্যেকেই কিন্তু নিজের নিজের দৃষ্টিভঙ্গিতে, কেউ মেয়েদের শিক্ষার উন্নয়নে চিন্তা করেছেন, কাজ করেছেন, কেউ মেয়েদের সামাজিক মর্যাদার উন্নয়নে কাজ করেছেন। কিন্তু স্বামী বিবেকানন্দ এমন একজন ব্যক্তি যিনি মেয়েদের পরিপূর্ণ বিকাশের ওপর তার নজর ছিল। আন্দোলন তিনি করেছেন সেটা আমি বলবো না, কারণ তিনি যে জায়গায় ছিলেন সন্ন্যাসী পুরুষ, সেভাবে তো তিনি আন্দোলনের সঙ্গে যুক্ত থাকতে পারেন না। কিন্তু তার যে প্রভাব, তার যে প্রেরণা, সেটা কিন্তু নারী জাতিকে সে সময় প্রবুদ্ধ করেছিল। সবচাইতে স্বামীজির কাছে আমরা কৃতজ্ঞ থাকবো মেয়েরা, নারীরা, এই কারণে যে তিনি প্রথম আমাদেরকে আত্মমর্যাদার কথা বলেছিলেন। উপনিষদের মন্ত্র অনুসরণ করে তিনি বলছেন যে তুমি পুরুষ, তুমি নারী, তুমি কুমার, তুমি কুমারী। এখানে কোনো লিঙ্গ ভেদ বা কোনো বৈষম্যের কথা তিনি বলছেন না। এখানে তিনি বলছেন আমাদের ভেতরে যে আত্মশক্তি, এই যে তুমি কিছুক্ষণ আগে বললে ভারত বেদের দেশ, ঋষির দেশ, মুনিদের দেশ, আমাদের এই দেশের সনাতন যে চিন্তা ভাবনা, ধর্ম, যেটাই বলো না কেন, সেটার মুখ্য শব্দ হচ্ছে আত্মন মোক্ষার্থ জগৎ হিতায় চ, আমার নিজের আত্মার মুক্তি। স্বামীজি প্রথম ভারতবর্ষের নারীদের আধ্যাত্মিক চেতনাকে জাগ্রত করেছিলেন, যার উপরে ভর করে নারীরা তাদের শিক্ষা, দীক্ষা, কাজকর্ম, জীবন সবকিছুকে পরিচালিত করার অনুপ্রেরণা পেয়েছিল। তা আমি বলবো হাজারো সূর্যের মধ্যে উনি এমন একটা সূর্য যে যার আলোতে নারীদের দীর্ঘদিনের যে কুসংস্কারের অন্ধকারে যে নারীরা থাকতেন, সেটা দূর করার চেষ্টা বা ব্যবস্থা তিনি করে গিয়েছিলেন। বাহ, খুব সুন্দর করে বললেন এই ভাবনা নিয়ে কথা। কিন্তু পরবর্তীতে যে প্রশ্নটিতে যাব, যে সবচাইতে প্রথম আমরা বলতে পারি যে শিক্ষা, এই বিষয়টি একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিক আমাদের প্রত্যেকের জীবনের। সেই নারীদের শিক্ষা নিয়ে স্বামীজির যে ভাবনা ছিল সেটা এবারে শুনবো। এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রথমেই বলি যে স্বামী বিবেকানন্দ বলতেন যে শিক্ষা হচ্ছে একটা ম্যাজিক্যাল পাওয়ার, এটার একটা জাদুকরী শক্তি আছে। এটা সমস্ত কিছু যে আমাদের দুঃখ, কষ্ট, বঞ্চনা, যন্ত্রণা, এগুলোকে লাঘব করতে পারে।
কারণ আমরা যদি আমাদের জাগতিক দিক থেকে দেখি, আমাদের সমস্ত কিছু দুঃখ কষ্টের মূলে হচ্ছে অশিক্ষা। আবার আমাদের যদি আধ্যাত্মিক জীবনের দিক থেকেও দেখি, আমাদের আধ্যাত্মিক যে বঞ্চনা বা আধ্যাত্মিক যে দুঃখ, সেটার পেছনেও কিন্তু হচ্ছে অশিক্ষা, শিক্ষার অভাব। কিন্তু স্বামীজি এখানে বলছেন আরো একটা কথা, তিনি বলছেন যে মেয়েদের শিক্ষার ব্যাপারে আমি সিদ্ধান্ত নেওয়ার কে। এই যে মেয়েদের একটা স্বাধীনতা দেওয়া, তাদের চিন্তা করে দেওয়া, তিনি বলছেন হ্যাঁ শিক্ষা দিতে হবে, কিন্তু সেই শিক্ষাটার কেন্দ্র হতে হবে ধর্মকেন্দ্রিক। কিন্তু এখানে ধর্ম বলতে কিন্তু আমাদের ওই শনি মঙ্গলবারের পাঁচালি মানা বা আজকে আমি এদিকে যাব না, আজকে দক্ষিণ দিকে যাব না, ওই ধর্ম নয়। কিন্তু আমাদের আচার আচরণমূলক ধর্মের মানে কথা, লৌকিক ধর্মের দিকে লৌকিক উনি ধর্মের কথা অনেকটাই উনি কম বলেননি। দিয়েছেন। হ্যাঁ, বলেননি। ওনার মূল বক্তব্য যেটা ছিল, ধর্ম হচ্ছে আমরা যেটাকে ধারণ করি। তা আমি ধারণ করব কি? আমার সংস্কার, আমার চিন্তা, আমার চেতনাবোধ। তো সেটা যখন আমার সমৃদ্ধ হবে, তখন আমার জন্য কোন সিদ্ধান্তটা ভালো হবে সেটা আমি নিতে পারবো। একজন মা তার সন্তানকে কি খাওয়াবেন সেটা মাই সবচেয়ে ভালো বুঝতে পারেন, পাড়া প্রতিবেশী ভালো বুঝতে পারবেন না। তো ঠিক সেই রকম ভাবেই স্বামীজি বলেছিলেন যে মেয়েদের শিক্ষা দাও, তাদের শিক্ষার ব্যবস্থা করে দাও, তাদের সাহায্য করো, কিন্তু পরবর্তী সময়ে সিদ্ধান্ত কি নেওয়া হবে সেটা তুমি তাদের ওপরেই ছেড়ে দাও। একটা জায়গায় যেমন ওনার কাছে কয়েকজন ভক্ত গেছেন, প্রশ্ন করছেন যে এখন তো খুব সমাজ সংস্কার হচ্ছে স্বামীজি, বিধবাদের নিয়ে আপনার কি চিন্তা? উনি স্পষ্ট বললেন, আমি কি বিধবা যে আমাকে তুমি জিজ্ঞাসা করছো? এই যে শিক্ষাটা যার কাজে লাগবে তাকেই শিক্ষার স্বাধীনতা এবং তাকেই শিক্ষার সিদ্ধান্ত নিতে দেওয়ার যে কথাটা, এটা কিন্তু স্বামীজি প্রথম মুক্ত কণ্ঠে এবং দৃপ্ত কণ্ঠে বলেছিলেন। এবং সবচেয়ে বড় কথা তিনি বলেছিলেন যে আমাদের দেশে যত শিক্ষা আছে সবগুলোই তখন হচ্ছে মেয়েদেরকে নিচু করে রাখার শিক্ষা। এবং এই শিক্ষাটা যতদিন মানুষ না ভুলবে, যতদিন মেয়েদেরকে সম্মান দেওয়ার শিক্ষাটা না দিতে পারবে, ততদিন কিন্তু দেশের উন্নয়ন সম্ভব নয়। তিনি আবার সঙ্গে সঙ্গে এটাও বলছেন যে শুধু আধ্যাত্মিক শিক্ষা পেলেই হবে না, আধ্যাত্মিক শিক্ষা আমাদের জন্য প্রয়োজন। আমাদের মনুষ্য চেতনার যে উন্মোচন, সেটার যে উদ্বোধন, সেটার জন্য আধ্যাত্মিক শিক্ষা খুব দরকার। কিন্তু তাই বলে তো আমি গুহায় বসে ধ্যান করলে চলবে না, আমাকে আমার জাগতিক দিকটাকেও সঠিকভাবে তৈরি করতে হবে। আমার রোজগার, আমার খাওয়া পড়ার ব্যবস্থা, আমার স্বাবলম্বী হওয়ার ব্যবস্থা, সেটা যদি আমি করতে পারি তাহলেই একসঙ্গে আধ্যাত্মিক শিক্ষাটা আমার কাজে লাগবে। এবং এটাই ছিল স্বামীজির মূল বক্তব্য, যে একজন নারীকে শিক্ষা দিয়ে তাকে স্বাবলম্বী হতে সাহায্য করো, কিন্তু তার উপরে তুমি কোনো কিছু চাপিয়ে দিও না। এই ভাবনাটার জন্য কিন্তু আমরা যত নারী সমাজ আছি ভারতে, আমাদের মনে হয় আমরা আজীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকব। উনি একজন সন্ন্যাসী পুরুষ। আমাদের সাধারণ চর্মচক্ষুতে বা আমাদের সাধারণ ধ্যান ধারণায় আমরা ভাবি যে সন্ন্যাসীর কাছে নারী হচ্ছে, বলা হয় নারী নরকের দ্বার, কিন্তু এটা আমাদের প্রচলিত ধারণা। আমি এটা সম্পূর্ণ বিপক্ষে, কথাটা বলতেও আমার খুব বাজে লাগে। স্বামীজিও কিন্তু ঠিক এই জিনিসটা বলতেন যে নারী হচ্ছে মাতৃশক্তি। এই শক্তিরই যদি উন্মোচন না হয়, আজকে যদি মানে নারী শক্তিরই উন্মোচন না হয়, একজন মা তার শিশুকে তো শেখাতে পারবে না। তো সেখানে প্রজন্মের পর প্রজন্ম কিন্তু ওই অশিক্ষাটার ভার বহন করে চলবে। সেটা যাতে না হয় তার জন্য কিন্তু স্বামীজি নারী শিক্ষার উপরে খুবই জোর দিয়েছিলেন। এবং তবে হ্যাঁ, সেই শিক্ষাটা ধর্মকেন্দ্রিক হবে, আবার আমাকে জাগতিক দিকেও যাতে আমি শক্তিশালী হতে পারি সেটা আমাকে সাহায্য করবে ওই শিক্ষাটা। মানে এক কথা একটা পরিপূর্ণ শিক্ষা, পরিপূর্ণ শিক্ষা একটা নারীকে তার জীবনে এগিয়ে চলার ক্ষেত্রে যে যে বিষয়গুলোকে মানে ধারণ করা দরকার, সেই বিষয়টাই তিনি তুলে ধরবার চেষ্টা করেছেন। আচ্ছা ম্যাডাম, এই যে আমরা দেখেছি যে বৈদিক যুগের নারীরা বা পাশ্চাত্যের নারীরা বা ভারতীয় নারীরা, আমরা যদি গোটা বিষয়টাকে তুলে ধরি তাহলে দেখব যে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের স্বামীজি অন্য একটা দৃষ্টিভঙ্গি ছিল তার। তো সেই বিষয়টা যদি আলাদা আলাদা করে একটু শুনি আমরা। হ্যাঁ, বলছি। এখানে ধরো মানে একটা খুবই চিত্তাকর্ষক ব্যাপার। আমাদের ভারতবর্ষে যখন প্রথম আমরা তো বলি বেদ আমাদের ভারতীয় সভ্যতার ভিত্তি, বেদ আমাদের ইতিহাসে প্রথম আকর গ্রন্থ। ওই সময়ে কিন্তু নারীরা কিন্তু শিক্ষার থেকে দূরে ছিল না, এবং সেখানে নারীরাও কিন্তু এই যে আধ্যাত্মিক শিক্ষা যেটাকে আমরা বলছি, বেদের চর্চা, উপনিষদের চর্চা, তারা কিন্তু করতেন। মৈত্রী, গার্গী, লোপা, অপালা, বিশ্ববাড়া, ঘোষা, এমন প্রচুর নাম আমরা জানি যারা বেদের চর্চা করতেন, উপনিষদের চর্চা করতেন। তারা সিদ্ধান্ত নিতেন। এমন অনেক মহিলা ব্রহ্মবিদ্যার অধিকারী মহিলারাও ছিলেন যারা নিজেরা সিদ্ধান্ত নিতেন যে আমরা
বিবাহ করব না, ধর্মীয় চিন্তায় আধ্যাত্মিক চিন্তা বলা ভালো, সেখানে আমরা আমাদের জীবন অতিবাহিত করব। তো স্বামীজি কিন্তু ওই জিনিসটাকে প্রচণ্ডই শ্রদ্ধা করতেন, যে বৈদিক যুগে তো নারীদের শিক্ষা তাদের জন্য উন্মুক্তই ছিল, এমন তো কিছু ছিল না যে নারীরা শিক্ষা লাভ করতে পারবে না। যজ্ঞ যখন করা হতো, নিয়ম ছিল যে স্বামীর সঙ্গে যদি সে বিবাহিত পুরুষ হয়, স্ত্রী যদি সঙ্গে না বসে, সেই যজ্ঞ কিন্তু সুসম্পন্ন হবে না, পূর্ণতা পায় না। পূর্ণতা পায় না। তারপর দেখা যাচ্ছে আস্তে আস্তে যখন দিন যাচ্ছে, কিছু কিছু মনু পুরাণ এই সময়ে দেখা যাচ্ছে মেয়েদের অধিকার কিছু সংকুচিত হচ্ছে। তাও কিন্তু মনুস্মৃতিতে দেখা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে যে যেখানে রমণীদের পূজা করা হয় না, সেখানে কোনো রকম ভাবে কোনো দেবতা আসতে পারেন না। আবার বলছে যে মেয়েদেরকে শিক্ষা দাও, তাদের সঠিকভাবে লালন পালন করো। তার মানে তখনও কিন্তু মেয়েদের অবস্থা ভালোই ছিল। ম্যাডাম, আপনার কথার মাঝখানে একটু ইন্টারাপ্ট করছি, যে আপনি একটা ওয়ার্ড বললেন যে রমণী বিষয়টা, এই বিষয়টা মানে এই যে ওয়ার্ডটা, এমন কিছু ওয়ার্ড কিন্তু রয়েছে আমাদের, এইগুলো কিন্তু মনে হয় যে রমণী যিনি রমণ করেন না, আমরা যেটা বলি শুদ্ধ বাংলায়, সেই বিষয়গুলো কি কি মানে নারীদের ক্ষেত্রে সেই বিষয়টা কিভাবে আপনি কিভাবে দেখছেন? দেখো, এখানে আবার আমার দৃষ্টিভঙ্গিটা একটু অন্যরকম। তুমি তো বলছো রমণ করে, আমি আবার বলবো যেটা রমণীয় সেটাই রমণী। তুমি মায়ের কথা চিন্তা করো, সে যে কোনো দেশে হোক, যে কোনো জাতি হোক, যে কোনো যুগে হোক, মায়ের চাইতে সুন্দর তো কিছু হতে পারে না। মা কিন্তু রমণী। এবং যদি আমরা আধ্যাত্মিক জগতে চিন্তা ভাবনা করি, সেখানে বলা হয় যে ভগবানের সঙ্গে, ব্রহ্মের সঙ্গে যখন কারোর মিলন হয় কোনো সাধকের, সেটা তো আমার সে অভিজ্ঞতা হয়নি, আমি সাধকদের অভিজ্ঞতার প্রসূত যে লেখা পড়ছি, সেখানেও যে আনন্দটা হয় সেটা নাকি নারী পুরুষের মিলনের যে আনন্দ, তার চাইতে বহুগুণে বেশি আনন্দ। তার মানে শারীরিক আনন্দের চাইতে ঊর্ধ্ব একটা কিছু আনন্দ রয়েছে, এবং সেটার সঙ্গে রমণী শব্দটাকে যুক্ত করা হয়েছে। আমি তো বলবো মানে এটা একটা সম্মান। আমাদের দৃষ্টিভঙ্গিটাকে ওইভাবে নিতে হবে। রমণী মানে ঠিক আছে, সে কার মনোরঞ্জন করছে? যে একজন রমণী, সে যখন খাবার দেয় সে কিন্তু মা হয়ে যায়, সে যখন যত্ন করে সে ভগিনী হয়ে যায়, সে যখন শাসন করে সে শিক্ষিকা হয়ে যায়। তার মানে মাতৃশক্তি ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না, কোনো কিছু করা সম্ভবই না। একই অঙ্গে বহুরূপ, একই অঙ্গে বহুরূপ। তো সেখানে রমণীটা আমার কাছে কোনো আপত্তিজনক, মানে আমি ব্যক্তিগতভাবে এটা মনে করি না। মানে এই বিষয়টি একটা সময় মানে উঠে এসেছিল, অনেকের মধ্যে এই প্রশ্নটা থাকে, যে জন্য আপনার কাছে এই প্রশ্নটা এই মুহূর্তে করা। আশা করি দর্শক বন্ধুরাও উপকৃত হয়েছেন। সেটা আমার মানে ব্যক্তিগত অভিমত, এখন ব্যক্তি বিশেষের চিন্তা আলাদা থাকতে পারে। এটাই আমরা ফিরে যাই আবার আমাদের আবার এই আলোচনায় বলছি। আবার যেমন ধরো দেখো, আমরা জানি সীতা, আমরা বলি যে জনম দুঃখিনী সীতা, জনম দুঃখিনী রাধা, কিন্তু আবার তাদের তেজটা চিন্তা করে দেখো, এটাকে কিন্তু আমরা কেউ দেখিনি। সীতার সব ছবি দেখা যাবে, কপালে হাত দিয়ে বসে আছে, অধবদনে বসে আছে, শকুন্তলাকে আমরা চির দুঃখিনী বলছি, কিন্তু তাদের তেজ, তাদের সাহসটা দেখো। সীতা রাজার মেয়ে, তার কাছে অধ্যবসায়ের অভাব নেই, পয়সার অভাব নেই। যে মুহূর্তে নিজেকে অপমানিত বোধ করেছে, এক লহমায় সাম্রাজ্য, স্বামী, সবকিছু ছেড়ে দিয়েছে, কিন্তু সবকিছু ছেড়ে দিয়েছে। শ্রীকৃষ্ণ এবং শ্রীরাধার কত ভালোবাসা, কত প্রেম। আমরা তো বলি যে আমাদের জাগতিক প্রেম, তুমি আমার বন্ধু, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। মানে যে খুব অল্প বয়সে শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবন ছেড়ে চলে এলেন, সারা জীবন কিন্তু আর রাধার সঙ্গে তার দর্শন হয়নি, কিন্তু শ্রী রাধিকা কিন্তু শ্রীকৃষ্ণকে ঈশ্বর জ্ঞানে পূজা করেছিলেন। কতটুকু তার শক্তি, যে তিনি একসেপ্ট করে নিয়েছেন জিনিসটা, সামাজিক স্তরে আমার কলঙ্ক হবে, কিন্তু তারপরেও যার সঙ্গে আমার ঐশ্বরিক সম্পর্ক, সেই সম্পর্কটা আমি ছাড়বো না। সেটা হচ্ছে ভগবান ও ভক্তের মিলন। তো এই যে শক্তিটা, এটা কিন্তু নারী শক্তির মধ্যেই আছে, এটা কিন্তু নারীদের মধ্যেই আছে। আবার স্বামীজি যখন বলছেন, উদাহরণ দিচ্ছেন যে বৈদিক যুগে তো নারীরা সমস্ত কিছুরই মানে এই স্বাধীনতা তারা পাচ্ছে, আস্তে আস্তে তাদের অবস্থা একটু খারাপ হচ্ছে, এবং তিনি খুব খুশি হয়েছিলেন আমেরিকান মেয়েদের দেখে। আমেরিকান মেয়েরা, তিনি বলছেন যে কি তেজের সঙ্গে তারা গাড়ি চালাচ্ছে, চাকরি করছে, অফিস চালাচ্ছে, সবকিছু পরিচালনা করছে, তাদের দৃষ্টান্ত দেখাচ্ছেন। আবার একই সঙ্গে কিন্তু এটা মনে করাতে ভুলছেন না যে একই সময় রাশিয়াতে কিন্তু মেয়েদের অবস্থা খুব একটা ভালো ছিল না। আমরা যদি গোর্কির লেখা পড়ি, সেখানে কিন্তু দেখা যায় যে রাশিয়ান রমণীদের দুর্দশা ছিল। তো এই যে একই সঙ্গে মানে পাশ্চাত্য রমণীদের যে গুণগুলো গ্রহণীয়, সেটাকে তিনি গ্রহণ করতে বলছেন। আবার ভারতীয় রমণীদের যে গুণগুলোকে ত্যায্য, অপগুণ, সবই কিন্তু গুণ, একটা সগুণ একটা অপগুণ, তো যে অপগুণগুলোকে তিনি ত্যাগ করতে বলছেন।
এই যে গ্রহণ এবং বর্জনের যে সাম্যটা তিনি শিখিয়ে গেছেন মেয়েদের, এটার জন্য কিন্তু আমরা মানে স্বামীজির কাছে আমাদের কৃতজ্ঞ থাকতে হবে। অবশ্যই। এটাই সেই মানে এই যে বৈদিক পাশ্চাত্য ভারতীয় নারীদের মানে দৃষ্টিভঙ্গিগুলো কি সুন্দর এবং অসাধারণ ভাবে একটা মেলবন্ধন করিয়ে মেলবন্ধন। দিয়েছেন। এখানে আমি বলি আরেকটু যে স্বামীজি তীব্র ভাষায় কষাঘাত করছেন, কিন্তু বলছেন তোরা পুরুষেরা পশুর চেয়ে অধম। কেন বলছেন? যে তোরা পুরুষদেরকে শুধুমাত্র ভারবাহী গর্ধব, ঠিক এই ভাষায় ব্যবহার করছেন, এবং মেয়েদেরকে শুধুমাত্র পুত্র উৎপাদনের যন্ত্র হিসেবে ব্যবহার করছিস। অথচ বায়োলজিক্যালি উনিও একজন পুরুষ। উনিও একজন পুরুষ, এবং উনি বলছেন যতদিন তোমরা এই ধারণা থেকে বেরিয়ে আসতে না পারবে তোমাদের উন্নতি সম্ভব নয়। সোজা কথায় বলে দিচ্ছেন, একদম মানে চাবুক মারছেন তিনি। উনি আমাদের মানে জাগ্রত করছেন যে তোমরা কি করছো। অথচ সন্ন্যাসী হিসেবে আমাদের যা মানে চেনা, আমরা আশেপাশে যেরকম দেখে থাকি, বলার কথা নয় যে উনি গুহায় বসবেন, তপস্যা করবেন, ধ্যান করবেন। মেয়েদের সম্পর্কে উনি কেন বলতে যাবেন? দরকার নেই তো ওনার। কিন্তু এখানেই উনি সমস্ত যে বাউন্ডারিটা, সমস্ত বন্ধন উন্মুক্ত করে দিয়ে এসছেন, কারণ তিনি বুঝতে পারছেন যে মানুষ হিসাবে আমাদের যতদিন মানে আমাদের উন্নতি আমরা না করতে পারবো, আমাদের আত্মার, আমাদের চেতনার যতদিন উদ্বোধন না হবে, ততদিন হাজার পড়াশোনা, হাজার MA BA যত কিছুই করো না কেন, সমস্ত কিছু প্রযুক্তিকে ব্যবহার করছে তো মানুষ। তো মানুষের চিন্তা চেতনা যতদিন উন্নত না হবে, প্রযুক্তি আমাদের জাগতিক সুখ দিতে পারে, আমরা এক লহমায় হাতের মুঠোয় সবকিছু পেতে পারি, কিন্তু মনের দুঃখ কষ্ট কিন্তু আমাদের প্রযুক্তি ভোলাতে পারবে না। সেটা ভোলাতে গেলে আমাদের ওই আধ্যাত্মিক চেতনাটাই দরকার, জাগ্রত আরো বেশি বেশি করে জাগ্রত করা দরকার। আমরা যখন পাশ্চাত্যের কথা বলছি তখন একটা নাম খুব সহজেই উঠে আসে, সেটা হচ্ছে মার্গারেট এলিজাবেথ। সেই মার্গারেট এলিজাবেথ থেকে ভগিনী নিবেদিতা, সেই বিষয়টা নিয়ে একটু শুনবো। হ্যাঁ, এটা খুবই সুন্দর ব্যাপার। উনি তো স্বামীজি আমরা সবাই জানি বিদেশে গেছেন, কারণ স্বামীজি এবং তার নারী ভাবনা এক্ষেত্রে ভগিনী নিবেদিতা ছাড়া আমরা স্বামীজিকে দেখতে পারবো না। ওনার চোখ দিয়ে কিন্তু আমাদের দেখতে হবে। তো সেখানে স্বামীজি বিভিন্ন জায়গায় বক্তৃতা করছেন, আর ভগিনী নিবেদিতা জীবনীও আমরা জানি এমন একটা কিছু খুঁজছেন যে যা তাকে জাগতিক কোনো কিছু থেকে দূরে নিয়ে যাবে। স্বামীজির কথা শুনছেন, বক্তৃতা শুনছেন, খুব খুশি হচ্ছেন, এবং স্বামীজি যে কিভাবে তাকে তৈরি করছেন একটা কথাতেই বোঝা যায়। উনি স্বামীজিকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনাকে আমি কিভাবে সাহায্য করতে পারি। উনি বলেছিলেন ভারতকে ভালোবাসো। নিবেদিতা তখন উনি নিবেদিতা হননি, তখনও তিনি মার্গারেট এলিজাবেথই ছিলেন, এবং তিনি যখন এদেশে আসছেন, স্বামীজি কিন্তু তাকে আগে কোনো স্বপ্ন দেখাননি। বলছেন দেখো ওখানে গেলে প্রচন্ড গরম, কলেরার দেশ, ম্যালেরিয়া হয়, ওখানে প্রচুর লোক মারা যায়, তুমি তোমার কোনো এই যে ইউরোপিয়ান যে সুযোগ সুবিধাগুলোতে যেগুলোতে তুমি অভ্যস্ত কিছু পাবে না তুমি। কিন্তু উনি তখন নাছোড়বান্দা। তখন স্বামীজি ঠিক করলেন, গুরু যেমন শিষ্যকে পরখ করে, উনিও পরখ করে নিলেন যে ইনি ভবিষ্যতে কতদূর কাজ করতে পারবেন। তখন যখন গেলেন ভগিনী নিবেদিতা কলকাতায় পৌঁছলেন, স্বামীজির সঙ্গে দেখা হলো, তখন স্বামীজি মনে মনে স্থির করে রেখেছিলেন যে একে একটা তরবারি বানাতে হবে, যেই তরবারিটা দিয়ে আমাদের সমাজের সমস্ত কুসংস্কারের বন্ধনগুলি কাটতে হবে। আমি অনেক সময় ভাবি যে আমি তো ইতিহাসের ছাত্রী, আমরা একটা জায়গায় পড়তাম কনিষ্কের সম্পর্কে বা কুষাণ সাম্রাজ্য সম্পর্কে বলা হতো দে আর মোর ইন্ডিয়ান দ্যান ইন্ডিয়ানস, যে বিদেশ থেকে তারা এসছে, যে কুষাণ সাম্রাজ্যের আদি পুরুষেরা, কিন্তু ভারতকে তারা ভারতীয়দের চাইতেও বেশি আত্মীকরণ করে নিয়েছিল। নিবেদিতাও কিন্তু দেখো তার নামটাই কিন্তু হয়েছে যে উৎসর্গ করা হয়ে গেছে, তাকে নিবেদন করা হয়ে গেছে তাকে ভারতবর্ষের কাজের জন্য। সমস্ত সুখ সমৃদ্ধি স্বাচ্ছন্দ্য সব ছেড়ে ভারতবর্ষের মতো এরকম গরম দেশে, এরকম কষ্টকর জায়গায় উনি তো রয়েছেন। শেষ দিন অবধি মেয়েদের উন্নয়নের জন্যই কাজ করে গেছেন উনি, এবং স্বামীজি ওনাকে একটা খাপখোলা তলোয়ার বানাতে চাইছিলেন। তার জন্য যত আঘাত করতে হয় করেছেন, যত রকম বকাবাদ্দি করতে হয় করেছেন, ভারতবর্ষের নেতিবাচক চিত্রগুলি যতটা দেখাতে হয় দেখিয়েছেন। তারপরেও যখন উনি নিরস্ত হননি, তখন স্বামীজি বুঝতে পেরেছেন যে হ্যাঁ, একে এবার তৈরি করলে আমার ভারতের মেয়েদের কল্যাণ হবে, উন্নয়ন হবে, এবং আমরা ভবিষ্যতে তাই দেখেছি। সেই উদাহরণস্বরূপ আরেকটা বিষয় মনে পড়ছে এই ক্ষেত্রে, যখন ভগিনী নিবেদিতা এলেন মানে মার্গারেট এলিজাবেথ, তখন কিন্তু স্বামীজি যে তাকে বরণ করেছিলেন ওই বিষয়টা নিয়েও, যে হাতে যে বিদেশে যেরকম ভাবে করা হয় হাতে চুম্বন করার বিষয়টি, কিন্তু কতদূর মানে ভাবনা যে স্বামীজি ছিল বিবেকানন্দের, যে তাদের
ঘরানায় আমাকে তাকে বরণ করে বরণ নিতে করে হবে। নিতে হবে, হ্যাঁ, সে বিষয়টি নিয়ে একটু কিছু যদি শুনি। সেটাই মানে হ্যাঁ। স্বামীজি তো তাকে বরণ করে নিয়েছিলেন তাদের ঘরানাতে, মানে আমার দেশে তাকে তার দেশের মতন করে আপন করে বরণ করে নেওয়া। নিয়েছিলেন। হ্যাঁ। এবং এরপরে চিত্রটা চিন্তা করো, তাকে পাঠিয়ে দেওয়া হয়েছে শ্রীমা সারদা দেবীর কাছে, যিনি ইংরেজির এক অক্ষরও জানেন না, নিবেদিতা যিনি বাংলার এক অক্ষরও জানেন না। এবং স্বামীজি বুঝেছিলেন যে একজন নারীকে তৈরি করতে পারবে আরেকজন সমশক্তি সম্পন্না নারী। সারদা মাই ছিলেন স্বামীজির কাছে তখন ওই সমশক্তি সম্পন্না নারী, যিনি ভগিনী নিবেদিতাকে গড়ে পিটে নিতে পারেন। এবং ভগিনী নিবেদিতা অনেক কষ্টই করেছেন, এখানে থাকারও কষ্ট হয়েছিল, তার খাওয়ারও কষ্ট হয়েছিল, আর আমাদের সমাজে তাকে ঠিকভাবে স্বীকৃতি দেওয়ার, গ্রহণ করে নেওয়ারও কষ্ট হয়েছিল। অনেক কষ্টই তিনি করেছিলেন, কিন্তু সব কষ্ট সহ্য করে গুরু স্বামী বিবেকানন্দের আদেশ শিরোধার্য করে কিন্তু তিনি ভারতে থেকে গেছেন তার জীবনের শেষ দিন পর্যন্ত। এবং আমরা বাগবাজারে জানি, যেটা নিবেদিতার বিদ্যালয় হিসেবে এখনো পরিচিত, বাংলাদেশের নারীদের উন্নয়নে কি যে করেছিলেন সেটা ওখানে না গেলে বোঝা যায় না। ওই সময় এক একটা বাড়ি থেকে মেয়েদেরকে শিক্ষিত করার জন্য বার করে আনা, এটা মানে একটা যুদ্ধ বিজয় করার মতন ছিল, এক একটা যুদ্ধ জয় করার মতো ছিল। সেখান থেকে উনি মেয়েদের নিয়ে এসেছেন, বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন, তাদের পড়াশোনা শিখিয়েছেন, তাদের সূচি কাজ মানে সেলাই শিখিয়েছেন, এরকম অনেক কিছু শিখিয়েছেন। এবং মানে স্বাবলম্বী হওয়ার জন্য যা যা প্রয়োজন। এবং আরেকটা জিনিস যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, নিবেদিতা ওই মেয়েদের শিখিয়েছেন ভারতবর্ষকে ভালোবাসতে। এটা সবচেয়ে বড় কথা। তখন জাতীয় সংগ্রাম মোটামুটি আস্তে আস্তে চলছে, ততটা তেজি হয়নি কিন্তু চলছে। ভারতের জাতীয় একটা অন্য আন্দোলন দেশ থেকে এসে তিনি এখানের মেয়েদেরকে শেখাচ্ছেন দেশকে ভালোবাসো। এই যে রাজপুত রমণীদের দেশপ্রেম, তাদের সাহসিকতা, এগুলো শেখাচ্ছেন, দেশকে ভালোবাসার কথা শেখাচ্ছেন। আমরা ভারতের মেয়েরাও কিন্তু তখন এটা চিন্তা করতে পারিনি। উনি সেই সাগর পার হয়ে এসে এভাবে যে মেয়েদের শিক্ষিত করে তুলেছিলেন, আমি তো বলবো যে নিবেদিতা মানে দধিচির মতোই তার শরীরটাকে দিয়ে একটা বজ্রের অস্ত্র তৈরি করেছিলেন, যে বজ্র কিনা আমাদের মেয়েদের সমস্ত অন্ধকারগুলোকে দূর করে দিতে পারবে। এটা আর সেই বিষয়টা স্বামীজি মানে কতটা হলে বুঝতে পেরেছেন, যে কতটা ভবিষ্যৎ দ্রষ্টা হলে বুঝতে পেরেছেন যে ভগিনী নিবেদিতা ওই যে বললেন আপনি তলোয়ার, হ্যাঁ তলোয়ারের মতন কাজ করবে এই দেশের নারীদের উন্নতির ক্ষেত্রে। আর যে কথাটি, যার নাম উঠে এসেছে এবং উঠে আসতেই হবে স্বামীজির কথা প্রসঙ্গে, সেটি হচ্ছে মা শারদা, শ্রী শ্রী মা শারদা। তো স্বামীজির জীবনে শ্রী শ্রী মা শারদার যে অনবদ্য ভূমিকা ছিল সেটি নিয়ে একটু শুনবো। নারী শক্তির প্রতিমূর্তি। হ্যাঁ একদম। শ্রী শ্রী মা শারদা ছবিটা দেখলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে কত শান্ত একজন নারী, কিন্তু উনি ছিলেন একজন বিসুভিয়াস আমরা যাকে বলতে পারি। তার ভেতরে শক্তি, চেতনার মানে আগ্নেয়গিরি ওনার মধ্যে ছিল। আমি কয়েকটা উদাহরণ বলছি। স্বামীজি ওই সময়ে যখন ছিল, স্বামীজি তো কায়স্থ ঘরের সন্তান ছিলেন, তাকে অনেক সামাজিক বিধিনিষেধ মানতে হয়েছে। দুঃখজনক হলেও এটা সত্যি যে স্বামী বিবেকানন্দ দক্ষিণেশ্বরে ঢুকেছিলেন বলে জল দিয়ে সব সিঁড়ি ধুয়ে দেওয়া হয়েছিল। একে তো সাগর পার হয়ে এসছেন, দ্বিতীয় কায়েতের ছেলে মানে কায়স্থকে কায়েত বলা হতো, কায়েতের ছেলে মন্দিরে ঢুকছে, আবার সন্ন্যাস ব্রত নিয়েছে। এগুলো তো ব্রাহ্মণ সম্প্রদায় ছাড়া মানে অনস্বীকার্য ছিল, ব্রাহ্মণ সম্প্রদায় ছাড়া অন্যরা নিতে পারতো না। তো এই ক্ষেত্রে এই বৈপ্লবিক পরিবর্তনটা স্বামীজি নিয়ে এসছেন এবং মা সেটাকে মেনেছেন। এবং আরো বড় কথা, মা যেই সময়ে রমণী ছিলেন, হতে পারে তার আমাদের মতো প্রথাগত শিক্ষা ছিল না, তিনি পড়তে পারেননি, তার পড়ার বই মানে বই পড়ার খুব শিক্ষা ছিল, ইচ্ছা ছিল, কিন্তু তার ভাগ্নে বই কেড়ে নিয়ে ছিঁড়ে দিয়েছিলেন। তখনকার সময় একটা প্রচলিত ধারণা ছিল যে মেয়েরা পড়াশোনা করলে তাদের স্বামী মারা যায়, তো অতএব মেয়েদের পড়াশোনা হবে না। তাও মা লুকিয়ে লুকিয়ে রামায়ণ মহাভারত পড়া অল্প অল্প শিখে নিয়েছিলেন। সেরকম একজন নারী তার স্বামীর মৃত্যুর পরেও বৈধব্য বেশ ধারণ করছেন না, কত বড় শক্তি! সমাজের প্রচলিত প্রথার বিরুদ্ধে যাওয়া কত বড় শক্তি! সমস্ত ধর্মের সমস্ত জাতির লোকেদের একসঙ্গে বসে খাওয়াচ্ছেন, তারপর যখন গ্রামের সমাজ জরিমানা করছে তিনি জরিমানা দিচ্ছেন। তিনি গ্রাম্য সমাজের ওই রীতিটাকে অস্বীকার করছেন না, অপমানও করছেন না, তিনি দিচ্ছেন, কিন্তু দ্বিতীয়বার আবার একই কাজ করছেন। একটা সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে ভাঙা এবং সেটা কোনো হইচই করে নয়, নীরবে করা, এটা যে কত বড় একটা বিশাল শক্তি, এটা মানে ওই সময় কেউ যদি উপলব্ধি করতে পারতো তাহলে হয়তো তখনই মায়ের যে আরো কোন স্থান থাকতো কে জানে। জানি না আমরাও সেটা উপলব্ধি করতে পারি মানে পেরেছি কিনা। আর স্বামীজির জীবনে মায়ের কি ভূমিকা ছিল এটা বলছো তো, স্বামীজি যখন মায়ের সঙ্গে দেখা করতে যেতেন, নৌকা দিয়ে গঙ্গা দিয়ে যেতেন, তো
ওই নৌকা থেকে গঙ্গার জল তুলে নিয়ে খালি মুখে দিতেন, মাথায় ছিটাতেন, আর বলতেন যে আমি যার কাছে যাচ্ছি উনি হচ্ছেন পবিত্রতা স্বরূপিনীর মানে চরম মূর্তি। সেখানে মানে গঙ্গা জল মুখে দিয়ে মাথায় দিয়েও স্বামীজি নিশ্চিন্ত হতে পারছেন না যে আমি পবিত্র হচ্ছি। এবং মায়ের সামনে উনি অনেক সময় গিয়ে কথাও বলতে পারতেন না, থরথর করে কাঁপতেন, কোনো রকমের সাষ্টাঙ্গে প্রণাম করে ফিরে আসতেন। এবং সবচাইতে বড় কথা, এই যে আমাদের বেলুর মঠ, যার আশ্রয়ে আজ পৃথিবীর হাজার হাজার নরনারী আশ্রয় পাচ্ছে, সেই বেলুর মঠ কিন্তু থাকতো না যদি সারদা মা না থাকতেন। বেলুর মঠের জমি অনেক কষ্ট করে কেনা হয়েছিল, কলকাতায় মহামারী হলো, প্লেগ হলো, স্বামীজি তো সন্ন্যাসী, তার মধ্যে ওইসব সম্পত্তি ভোগ এগুলো তো নেই। ভাবছেন প্লেগে এত লোক মারা গেছে, আমাকে তো সেবা কাজ করতে হবে, টাকা নেই, সাধু সন্ন্যাসীর কাছে কোথায় টাকা থাকবে। তাদেরকে তো সবাই ব্যঙ্গ করতো, যখন রাস্তা দিয়ে যেত বলতো ওই দেখ পরমহংসের দল যায় বলে প্যাক 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 করে হাসের, এরকম ব্যঙ্গ করতো। তো এদের কাছে কোত্থেকে টাকা থাকবে? তো স্বামীজি তখন বললেন যে ওই জমিটা আমি বিক্রি করে দেবো, দিয়ে আমি প্লেগের কাজে লাগাবো। তখন সারদা মা বললেন যে ওই জমি তো তোমার নামে কেনা নয়, ওটা বিক্রি করার অধিকার তো তোমার নেই, ওটা ভবিষ্যতে এমন বহু বহু মানুষের আশ্রয়স্থল হিসেবে কাজ করবে, ওই জমি তুমি বিক্রি করে দিতে পারো না। এবং ঠিক তাই হলো। হ্যাঁ, এবং এক কথায় স্বামীজি কিন্তু আর না করতে পারলেন না, যে আপনি বিধবা মানুষ, আমার গুরুদেব থাকলে এক কথা ছিল, আপনি গুরুপত্নী, আপনার কথা শুনবো কেন? স্বামীজি সর্বোপরি আপনি একজন নারী, আর নারী, আপনার কথা আমি শুনবো কেন? স্বামীজি কিন্তু ঘুণাক্ষরে আর কোনো শব্দ করলেন না। এই জায়গা, এই জমি আজকে বেলুর মঠ, হাজার হাজার মানুষের দুঃখ মানে যারা রয়েছে, কষ্টে যারা রয়েছে, নিরন্ন নির্বস্ত্র অনেক মানুষের আশ্রয়স্থল কিন্তু বেলুর মঠ। এক উদাহরণ, স্বামীজির কাছে মা কেমন ছিলেন। দ্বিতীয় উদাহরণ, বেলুর মঠে দুর্গাপূজা হয়, সর্বপৃথিবী সুবিদিত। সেই দুর্গাপূজার সংকল্প কিন্তু মায়ের নামে হয়। যেখানে আমরা ধর্মীয় জগৎ থেকে মেয়েদেরকে দূরে রাখার চেষ্টা করি, সেখানে দুর্গাপূজার মতো বড় পূজার সংকল্প শ্রী শ্রী সারদা দেবীর নামে হচ্ছে, আজও হচ্ছে। তো এটা থেকেই বোঝা যেতে পারে যে স্বামীজির জীবনে মা কোন জায়গায় ছিলেন। স্বামীজি নিজেকে বলতেন আমি হচ্ছি হনুমান, আর মা হচ্ছেন সীতা মা। মায়ের আদেশে আমি হুপ করে লঙ্কা পার হয়ে চলে যাব, তাই গেছিলেন। সেই শিকাগো ধর্ম সম্মেলনে সেই সমুদ্র পার হয়েই তিনি গেছিলেন, সেই সীতার আশীর্বাদ নিয়ে গেছিলেন, বিশ্ব জয় করে ফিরে এসেছিলেন। তো এখানেই বোঝা যায় যে স্বামীজির জীবনে সারদা মায়ের কতটা স্থান ছিল। আমরা প্রায় অনেকটা পথ পেরিয়ে এসেছি। আরেকটি প্রশ্ন ম্যাডাম, যে বর্তমানে আমাদের যে যুব সম্প্রদায়ের কথাই বলবো, তিনি তো একজন যুব সম্প্রদায়ের অন্যতম পথিকৃৎ, তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকালকার মেয়েরা যারা রয়েছে, নারীরা, সেই ক্ষেত্রে স্বামীজি কিভাবে এবং কতটা অনুপ্রেরণার উৎস হতে পারে? স্বামীজি তো চিরতারুণ্যের প্রতীক, এবং তিনি একটাবার বলেছিলেন যে আমি যখন এই স্থূল দেহে থাকবো না, তখন আমি আরো বেশি শক্তিশালী হব, আমি আরো বেশি মানে বোমার মতো, পরমাণু বোমার মতো ফেটে পড়বো, আমি আরো বেশি তোমাদের মধ্যে থাকবো, কাজ করব। এবং সবচেয়ে বড় কথা, তিনি আমাদের অনুপ্রেরণার, আমি যেটা বলি মানে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, সেটা হচ্ছে তিনি বলছেন হার্ট অফ মাদার, উইল অফ হিরো। এই যে কথাটা, হৃদয়ে আমার মাতৃশক্তি থাকবে, কারণ আমি মা, আমি সন্তানের মা নাও হতে পারি, কিন্তু আমি মা, কিন্তু আমার কাজ হবে বীরের মতো। আমরা জোয়ান অফ আর্কের নাম জানি, 14-15 বছরের একটা মেয়ে পুরো সৈন্য দলকে আটকে দিয়েছিল। ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের নাম আমরা জানি, সন্তানকে পিঠে বেঁধে যুদ্ধ করেছিল। তো স্বামীজির কাছে আমাদের এটাই হচ্ছে অনুপ্রেরণা, যে উনি চেয়েছিলেন আমরা যেন হৃদয়ে মাতৃভাব থাকে, কিন্তু কর্ম যেন আমাদের বীরের মতন হয়। তাহলে কি হবে, যে আমরা যদি দুর্গার মূর্তিটা দেখি না, আমরা কিন্তু দেখি যে দুর্গা অসুরকে মারছেন, দেখি তো, কিন্তু আবার শাস্ত্রে বলে দুর্গা যখন অসুরকে মারছেন, তখন দুর্গার এক চোখে করুণা, এক চোখে রাগ, যে তিনি সন্তানকে মারছেন, কিন্তু সন্তানের শরীরটাকে মারছেন না, কিন্তু অসুর হচ্ছে আমাদের ভেতরে যে সমস্ত ভাবনাগুলোকে মারছেন। তো স্বামীজি ওটাই চাইছেন, হৃদয়ে মাতৃভাব থাকুক, কিন্তু কাজ হোক তোমার বীরের মতো। আমার সন্তান যদি বাজে কাজ করে, আমি নিশ্চয়ই তাকে নিবৃত্ত করব। তো ওই জিনিসটাই আমাদের মেয়েদের মধ্যে থাকতে হবে। এবং মাতৃভাব থাকলে যে খুব লজ্জার ব্যাপার, এটা একেবারেই নয়, কারণ মাতৃশক্তি হচ্ছে পৃথিবীতে সমস্ত বড় শক্তি। একটা ফড়িংও কিন্তু জন্ম দিতে গেলে মা ফড়িংই লাগে। তো মাতৃশক্তির উন্মেষ হচ্ছে সবচাইতে বড় উন্মেষ, সবচাইতে বড় জাগরণ। আমরা মায়েরা যেদিন সঠিকভাবে জেগে উঠবো না, ওই ফেমিনিস্ট আন্দোলন নয়, মায়েরা যেদিন সঠিকভাবে জেগে উঠবো, সেদিন এই ভারতবর্ষকে কেউ আটকাতে পারবে না। সঠিক অর্থে বিকাশ হবে চিন্তনের, বিকাশ হবে মননের, তাহলেই পরিপূর্ণ শিক্ষা কিংবা পরিপূর্ণ বিকাশ হবে আমাদের নারীদের হবে।
ভীষণ ভালো লাগলো ম্যাডাম, এতক্ষণ আপনার কথা শুনলাম, সত্যি ঋদ্ধ হচ্ছিলাম। আর যে কথাটা শুরুতে বলছিলাম, হয়তো বলছিলেন এই স্বামীজির এই ভাবনাগুলো বা এই কাজগুলো ঠিক সেই অর্থে যারা আন্দোলন করে থাকে তাদের মতন নয়, কিন্তু সেই, তারপরেও সেই। আমাদের মনকে যেভাবে তিনি জাগ্রত অনুপ্রাণিত করেছেন, করেন, একদম। অনুপ্রাণিত করেছেন, সেই। সেটিও এক অর্থে একটা নীরব আন্দোলন। আন্দোলন, হ্যাঁ। একদম পুরো সেই। আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করব, সত্যিকার অর্থে শেষ করতে ইচ্ছে হচ্ছে না, ভীষণ সুন্দর ঋদ্ধ আলোচনা শুনছিলাম আমরা। যাই হোক, শেষ তো করতেই হবে। এক কথায় বলতে গেলে স্বামী বিবেকানন্দ নিজেই একটি একক প্রতিষ্ঠান। আমরা তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আজকের এই অঙ্গনে শীর্ষক অনুষ্ঠানটিতে আমরা শেষ করব আমাদের আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।